আচ্ছা, একটা খুব সাধারণ ছোট্ট ভূতের গল্প কিভাবে সেটা আমাদের মনে এতটা ভয় ধরিয়ে দেয়। আজকের এই পর্বে আমরা ঠিক এটাই ব্যবচ্ছেদ করতে চলেছি। চলুন এই হাড়হিম করা গল্পটার ভেতরে ঢুকে দেখি কিভাবে একটু একটু করে সাসপেন্স আর আতঙ্ক তৈরি করা হয়। গল্পটা শুরুই হচ্ছে এমন একটা লাইন দিয়ে যেটা শুনলেই মনের ভেতর কেমন একটা বিপদ সংকেত বেজে ওঠে। দেখুন, মাত্র একটা বাক্য, আর তাতেই একটা পুরো পরিত্যক্ত নিষিদ্ধ জায়গার ছবি চোখের সামনে। কেউ আর ওখানে যায় না। এই সহজ কথাটাতেই যেন কত না বলা ইতিহাস আর ভয় লুকিয়ে আছে, তাই না? সাথে সাথেই তো মনে প্রশ্ন আসে, কেন যায় না? কি এমন হয়েছিল ওখানে? আর এই কেনর উত্তরটাই তো সাধারণত লুকিয়ে থাকে কোনো না কোনো কিংবদন্তির মধ্যে। মানে যে কোনো ভালো ভয়ের গল্পের শিকড় খুঁজলে দেখা যাবে তার মূলে একটা জাদ্রের লোককথা আছে। তো চলুন শোনা যাক এই পুকুরটাকে ঘিরে ঠিক কী কাহিনী চালু আছে। একটা জিনিস খেয়াল করার মতো, কিংবদন্তিটা কিন্তু একবারে বলে দেওয়া হচ্ছে না, বরং ছোট ছোট খণ্ডে ভেঙে ভেঙে বলা হচ্ছে, ঠিক যেন কেউ খুব সাবধানে আমাদের কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। প্রথম অংশটা কি? চাঁদের রাতে। ব্যাস এইটুকুই। আর এই ছোট্ট দুটো শব্দই কিন্তু একটা বিশেষ পরিবেশ তৈরি করে ফেলল। এরপর আসছে দ্বিতীয় অংশ, এক মেয়ের ছায়া দেখা যায়। এখানে না, এই ছায়া শব্দটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। কারণটা সহজ। যা কিছু অস্পষ্ট, যা পুরোপুরি চোখে পড়ে না, সেটাই আমাদের কল্পনাকে সবচেয়ে বেশি খোঁচায়। মানে আস্ত একটা ভূত দেখার থেকে তার আবছা ছায়া দেখাটা কিন্তু অনেক বেশি ভয়ের, তাই না? আর কিংবদন্তিটার শেষ অংশটা, ওটা শুধু ভয় দেখায় না, চরিত্রটার জন্য কেমন একটা মায়াও তৈরি করে। ভাবুন একবার, সে কিছু একটা খুঁজছে, পানিতে নিজের মুখটা। এই যে একটা দুঃখ, একটা আকাঙ্ক্ষা, এটা ভয়টাকে আরও অনেক বেশি গভীর করে তোলে। কিন্তু সে কেন নিজের প্রতিচ্ছবি খোঁজে? এই প্রশ্নটা কিন্তু মাথায় ঘুরতে থাকে। কিন্তু লোককথা তো আর শুধু হাওয়ায় ভাসে না, তাই না? কেউ না কেউ তো সেটাকে পরখ করতে যাই। আর ঠিক তখনই গল্পে এন্ট্রি হয় মানুষের। লোককথার সঙ্গে ধাক্কা লাগে অবিশ্বাসের। আর সেখান থেকেই তো শুরু হয় আসল খেলা। গল্পের হিরো টিটু, সে সম্ভবত এইসবে একদম বিশ্বাস করে না। আর তাই বন্ধুদের নিয়ে বাজি ধরে সেই ভুতুরে পুকুরে যাওয়ার সাহস দেখিয়ে ফেলে। এটা কিন্তু ভূতের গল্পের একটা একেবারে ক্লাসিক চাল, যেখানে একজন সন্দেহবাদী লোক লোককথাকে চ্যালেঞ্জ করে। আর আমরা তো জানি এর ফল কী হতে পারে। এখানে লেখক পরিবেশটা বোঝানোর জন্য কি অসাধারণ দুটো লাইন ব্যবহার করেছেন দেখুন। চাঁদ উঠেছে, বাতাস একদম ঠান্ডা। মানে এই দুটো লাইন শুনলেই যেন গায়ে কাটা দিয়ে ওঠে। সেই রাতের ঠান্ডাটা টের পাওয়া যায়। লম্বা চওড়া কোনো বর্ণনার দরকারই পড়ল না। টিটুর এই সাহস, বা বলা ভালো এই অবিশ্বাস, এটাই ওকে গল্পের সেই মোড়ে নিয়ে আসে যেখানে কিংবদন্তিটা আর শুধু গল্প থাকে না, হয়ে ওঠে ভয়ঙ্কর বাস্তব। এতক্ষণের যে আবহটা তৈরি হচ্ছিল, সেটা এবার ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে। ভয়টা কিভাবে শুরু হচ্ছে খেয়াল করুন। কতটা সূক্ষ্মভাবে। প্রথমে শুধু জল থেকে বুদবুদ উঠছে। এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? হতে পারে কোনো মাছ বা অন্য কিছু। মানে গল্পটা প্রথমে আমাদের একটা লজিক্যাল ব্যাখ্যা ভাবতে দেয়, আর ঠিক তার পরের মুহূর্তেই সে ব্যাখ্যাটা চুরমার করে দেয়। আর তারপরেই সেই দৃশ্যটা, দুটো সাদা হাত, পুরো শরীর নয়, কিচ্ছু না, শুধু দুটো হাত। ভূতের গল্পের সাইকোলজিটাই এমন যে আংশিক কিছু দেখানো হলে আমাদের কল্পনা আরও বেশি কাজ করতে শুরু করে। পুরো একটা শরীর দেখার চেয়ে শুধু দুটো হাত ভেসে ওঠাটা কিন্তু অনেক অনেক বেশি ভয়ঙ্কর। এরপর যখন মেয়েটা উঠে আসে, তার ব্যাপারে মাত্র দুটো জিনিস বলা হয়। এক, ভেজা চুল, আর দুই, শূন্য দৃষ্টি। ভেজা চুল দেখে বোঝা যাচ্ছে সে জল থেকেই উঠেছে, আর শূন্য দৃষ্টি ওটাই বলে দিচ্ছে যে তার মধ্যে প্রাণের কোনো চিহ্ন নেই, সে আর মানুষ নেই। এই দুটো শব্দই কিন্তু ওর ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। আর তারপর সে কথাটা বলে, আমার মুখটা দেখেছ। ভাবুন, কোনো আক্রমণ নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, শুধু শান্ত বিষণ্ণ গলা একটা প্রশ্ন। এই যে অপ্রত্যাশিত একটা নরম সুর, এটাই সবচেয়ে বেশি ভয় ধরিয়ে দেয়। কারণ আমাদের মাথা তখন গুলিয়ে যায়, এটা কি সাহায্যের জন্য আকুতি, নাকি কোনো ভয়ঙ্কর ফাঁদ? এরপর টিটুর কি হলো দেখুন। কত দ্রুত, কত ঠান্ডা মাথায় বর্ণনাটা দেওয়া হয়েছে। স্টেপ 1, গোড়ালিতে টান। স্টেপ 2, জলের গভীরে। ব্যাস, শেষ। কোনো ধস্তাধসি, কোনো চিৎকার, কিচ্ছু নেই। লম্বা বর্ণনা নেই। পুরো ব্যাপারটা যেন একটা মেশিনের মতো ঘটে গেল। আর এটাই ঘটনাটাকে আরও বেশি নির্মম করে তোলে। টিটুর পরিণতিটা তো ভয়ঙ্কর বটেই, কিন্তু গল্পটা এখানে থামছে না। আসল ভয়টা তো অনেক সময় ঘটনার পরে টের পাওয়া যায়।
তার রেখে যাওয়া ছাপের মধ্যে। তো চলুন দেখি পরের দিন সকালে কি অপেক্ষা পড়ছিল। পরদিন সকাল, চারদিক একদম শান্ত, রাতের সেই ভয়াবহতার ঠিক উল্টো একটা ছবি। আর এই কন্ট্রাস্টটাই কিন্তু ভয়টাকে আরও বাড়িয়ে দেয়। দিনের আলোতেও রাতের সেই আতঙ্কটা মোছেনি, বরং মনে হচ্ছে যেন আরও পাকাপাকিভাবে গেঁথে গেছে। গল্পের শেষটা দেখুন কি সাংঘাতিক। টিটু যে ছিল তার একমাত্র প্রমাণ হিসেবে পড়ে আছে কি, তার একপাটি চটি, একটা সাধারণ জাগতিক জিনিস, আর তার বদলে জলের ওপর ভাসছে একটা অচেনা অলৌকিক মুখ। ব্যাপারটা ঠিক যেন একটা ভয়ঙ্কর এক্সচেঞ্জ। একটা জলজন্ত মানুষ চলে গেল, আর তার জায়গায় ভেসে উঠল অন্য কিছু। আর গল্পটা ঠিক এখানে এই ভয়ঙ্কর প্রশ্নটার সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়ে শেষ হয়। জলের উপর কার মুখটা ভাসছিল? এটা কি সেই মেয়েটার মুখ যে এতদিনে নিজের প্রতিচ্ছবি খুঁজে পেল, নাকি ওটা আসলে টিটুর মুখ যা এবার নতুন শিকারের জন্য অপেক্ষা করবে? এই যে উত্তরটা দেওয়া হলো না, এটাই কিন্তু গল্পটার সবচেয়ে বড় শক্তি। এই অমীমাংসিত প্রশ্নটাই শোনার অনেকক্ষণ পরেও মনের ভেতরে ভয়টাকে বাঁচিয়ে রাখে।